আরজি করের এই মুহূর্তে পড়াশোনার অবস্থাটা কেমন? চয়েস লিস্ট যখন হয় যে কোন কোন কলেজে তুমি ভর্তি হতে চাও, তুই আরজি করকে রেখেছিলিস। এই যে আরজি করে সবসময় এরকম করে যাচ্ছিস, তো সিআরপিএফ, বিএসএফ বা এই ধরনের যারা আছে এখন, পুলিশ প্রচুর মাঝে মাঝে সিবিআই ভিজিট করে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ভয় লাগে যে কলেজে এত পুলিশ, মানে এরকম কলেজ তো নিশ্চয়ই। কলেজে তো আমি এমনি দেখি, আমাদের মানে বিল্ডিং এ ঢুকতে গেলে আমরা সিআরপিএফ কে দেখি। আচ্ছা, তোকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো। যবে থেকে অভয়ের ঘটনাটা ঘটেছে, প্রতিবাদ চারিদিকে চলেছে, আরজি কর তো চলেইছে, তো তুই এই জিনিসটাতে কিভাবে পার্টিসিপেট করেছিলিস বা কতটা তোর এখানে সাপোর্ট ছিল? সত্যি বলতে জিনিসটা তো মন থেকে কেউই মেনে নিতে পারছে না। এখন প্রেয়ার্স মিট বলে কিছু আয়োজন করা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজে, তো এই প্রেয়ার্স মিটটা কি? ক্রাই অফ দ্য আওয়ারের সামনে এসে আমরা ওখানে একটা প্রেয়ার মিট অ্যারেঞ্জ করি। নেক্সট ইয়ারে কি স্যার আরজি কর নেব? অনেকে তোমরা প্রশ্ন করো অনেক সময়, আর এই প্রশ্নটা এবছরও অনেকের ছিল, কিন্তু নেক্সট ইয়ারে এই প্রশ্নটা যারা জিজ্ঞেস করছো তাদের কাছে এখন উত্তরটা পাওয়াটা বড্ড সহজ। তার কারণ হচ্ছে একটা ব্যাচ অলরেডি ভর্তি হয়ে গেছে। কোন ঘটনাটার পরে এই প্রশ্নটা এসেছে সেই ঘটনাটা আমরা সবাই জানি। যাই হোক, সে সমস্ত কথা তো হবে, তার আগে তোমাদেরকে আজকে জানিয়ে দিই, আজকে আমাদের টপার্স পডকাস্টে আছে অহিন। অহিন আমাদের প্রেপারের ছাত্র, এবং অহিনের কাছ থেকে আজকে আমরা শুনে নেব যে ঠিক আরজি করের এই মুহূর্তে পড়াশোনার অবস্থাটা কেমন। তো অহিন, তোকে যেটা প্রথম বলার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আজকে সেশনে জয়েন করার জন্য। আপনাদেরকেও ওয়েলকাম প্রেপারে। তো প্রথম যেটা আমি জিজ্ঞেস করতে চাইবো ওনাকে, যে প্রথম কি করে বুঝলেন যে আপনার ছেলে ছোটবেলা থেকে পড়াশোনায় যেটাই থাকুক না কেন ভালো কারোর হয়? কোনো কোনো স্টুডেন্ট এরকম হয় যে না সারাদিন খেলাধুলা করবো, পড়াশোনা কিছু করবো না। আবার কিছু কিছু ছেলে এরকম হয় যে না পড়াশোনাটাও একটু করবো, আবার যখন খেলছি তখন চুটিয়ে খেলবো। আবার একটা ধরনের হয় যে পড়াশোনাও ঠিক করে করছে না, খেলাধুলাও ঠিক করে করছে না, সারাদিন কার্টুন দেখছে। তো অহিন ঠিক কি রকম ছিল ছোটবেলায়? অহিন ছোটবেলার থেকে যেটা হতো, যে পড়াশোনার যে টাস্কটা থাকতো, সেই ক্লাস স্কুলের যে টাস্কটা, সেটাও প্রথমে কমপ্লিট করে নিত। ছোটবেলা থেকে টাস্কটা রাইট টাইমে কমপ্লিট করে নিত, কমপ্লিট করে নিয়ে তারপর আদার্স খেলা টেলা এটা ওটা দিকে যেত। কিন্তু মানে স্কুলের যেটা মানে পড়া আছে সেটাকে প্রথমে আগে কমপ্লিট করে নিত। আচ্ছা, কমপ্লিট করে নিত, দিয়ে যখন যেটুকু সময় খেলা সেটুকু সময় খেলতো। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো মা, আপনি কি করে বুঝলেন যে ও ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে ওর? ওকে যখন ছোটবেলায় কারোর কাছে নিয়ে যেতাম কোথাও ঘুরতে বা পার্কে এইসবে, যখন ওকে খেলতে টেলতে নিয়ে যেতাম, তখন কেউ ওকে আদর করে যদি জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হবে, তখন ও বলতো আমি ডক্টর হব, আর দ্বিতীয় কিছু বলতো না। আচ্ছা, এই তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যে ধর ছোটবেলায় আমাদের অনেক সময় আসতো তোমার জীবনের লক্ষ্য, এম ইন ইওর লাইফ, তো তখন তুই কি লিখতিস? আমি এটাই লিখতাম, ডাক্তার হতে চাই। আচ্ছা, গ্রেট। সো বেসিক্যালি মানে একদম ছোট থেকেই তোর একটা মাথায় মানে একটা মানে লক্ষ্য ছিলই যে আমাকে বড় হয়ে ডাক্তারই হতে হবে। ওকে, তো আমি তোকে এই প্রসঙ্গে একটা জিজ্ঞেস করবো, তুই তো 12th যখন ছিলিস তখনও তুই ভাবতিস ডাক্তার হবি, কিন্তু যখন 12 পর যখন রেজাল্টটা বেরোলো তখন নিট দিয়েছিলিস 12 ফ্রেশার্স ইয়ারে? কেমন রেজাল্ট হয়েছিল? খুব একটা ভালো হয়েছিল। তাও কত স্কোর হয়েছিল মনে আছে একটু? 538 হয়েছিল। 538 এরকম একটা স্কোর হয়েছিল। তো সে বছর তো নিট হয়নি। তো এই যে তারপর ঠিক এই 12টা হয়ে গেল যখন, তখন তুই দেখেছিস যে লাইক সবার মতোই একটা এরকম হয় যে একটা মানে সবাই আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। তাহলে এই সময় তুই বুঝতেই পারছিস যে মানে একটা প্রপার মোটিভেশন ধরে রাখা এটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট টাস্ক। তো তুই কি ভেবে নিজের এই মোটিভেশনটা ধরে রাখতিস যখন ধর এই ড্রপ ইয়ারে পড়াশোনাটা শুরু করলি? ড্রপ ইয়ারে যখন পড়াশোনা করতাম, অ্যাকচুয়ালি আমি একা তো ড্রপ নিয়েছিলাম না, আমার স্কুলে আরো অনেক বন্ধু বান্ধব ছিল যারা ড্রপ নিয়েছিল। তো আমি ওদের সাথে কন্ট্যাক্ট আমার ছিল, ওদেরকে আমি জিজ্ঞাসা করতাম যে তুই কি এরকম ভাবে প্রিপারেশন নিচ্ছিস বল, এটা কিভাবে তুই প্রিপেয়ার করলি বল। তো নিজেদের মধ্যে এরকম কথা বলতে, বন্ধুদের সাথে কথা বলে মোটামুটি একা যেহেতু ড্রপ নিচ্ছিলিস না, একটা বন্ধুদের গ্রুপ বানিয়ে ফেলেছিলিস, সেই গ্রুপ নিজেদের মধ্যে ডিসকাশন করে করে পড়তিস। তো এই গ্রুপটা কি এরকম হতো মানে সারাদিনই ডিসকাশন করতিস নাকি হচ্ছে মানে মাঝে মাঝে খবর নিতিস? মাঝে মাঝে খবর নিতাম। মানে তুই কি এরকম বলছিস নাকি? মানে কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এতই বেশি গ্রুপ বানিয়ে ফেলেছে যে সারাদিনের গল্পটাই বেশি হচ্ছে, পড়াশোনাটা কম হচ্ছে। তাই সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করছি। সেটা না, তুই কি রিকমেন্ড করছিস? না মানে সেটা এবার বন্ধুটা মানে আমাদের যেরকম গ্রুপ ছিল তার মধ্যে ওই রোজ হতো না, মাঝে মাঝে হতো, সপ্তাহে 1-2 বার হয়তো হলো। 1-2 বার তখন ওই কি মানে কোনো ডাউট যদি থাকতো তখন নিজেদের মধ্যে ডিসকাশন করতিস বা ওরকম টাইপেরই। ওকে ওকে, অলরাইট। তো এইভাবে নিজেকে তুই মোটিভেট করলি ফাইনালি। এবার একটা জিনিস এখানে বলবো যে তোদের এই নিট 2024-এর যে বছরটা, সেইটা তো মানে একটু ডেফিনেটলি একটু এক্সেপশনাল বছর। কারণ প্রথমে তোর রেজাল্ট যখন বেরোলো, মানে যেদিন তুই পরীক্ষাটা দিলি তখন তো তোর একটা আইডিয়া ছিল যে কিরকম কি মানে কাট অফ মানে হতে পারে এবং কত তো স্কোর আসবে।
তো তুই কি করে মোটামুটি মানে কত কিরকম র্যাঙ্ক, যে র্যাঙ্কটা তুই ভেবেছিলি সেই র্যাঙ্কটা তো ডেফিনেটলি আসেনি 4th জুনে যখন রেজাল্ট বেরোলো। আচ্ছা, আমি এবার আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইবো যে ওদের এবছরের রেজাল্টটা আসার পরে প্রত্যেকটা পেরেন্টসই ভেবেছিল যে চারিদিকে এত এই যে কোয়েশ্চেন পেপার লিক, এই যে স্ক্যাম, এই কথাগুলো আসছিল, তো রিনিট একটা হবে, এবং তার সাথে সাথে ওরও যে র্যাঙ্কটা এক্সপেক্টেড ছিল এক্স্যাক্টলি কিন্তু সেই র্যাঙ্কটা আসেনি, তার থেকে বেশি এসেছে। এবং যেটাতে আপনাদের একটা চিন্তা ছিল যে সেই র্যাঙ্কে কোন কলেজ পাবো, আদৌ কি পাবো কি পাবো না। তো আপনি ওকে ওই সময় কি পরামর্শ দিয়েছিলেন বা আপনার কি মনে হয়েছিল? যখন আমি জানতে পারি যে আবার রিনিট হওয়ার সম্ভাবনা আছে, এবং ইউটিউবে ম্যাক্সিমাম টাইমে বলছিল, আমার অফিসের কলিগরা বলছে আবার রিনিট হবে, তখন তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, চিন্তায়ও মাথায় ঢুকেছিল যে ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, তারপর আবার রিনিট দিলে কি হবে। যাক, রিনিট যখন দিতেই হবে আমাকে কনফার্ম আমি ধরেই নি, না হলে বেস্ট, আর যদি হয় তখন আমি প্রিপেয়ার থাকে, এইভাবে আমি তখন মা হিসেবে চিন্তা হয়নি যে হচ্ছে যে তখন এরকম করে এত কষ্ট করে ছেলেটা রেজাল্ট করলো, আবার পরীক্ষা দিতে হবে, যদি আবার এরকম রেজাল্ট না হয়? হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছিল তখন যে কি হবে, যদি না পায় তাহলে ওকে তো সামলাতে হবে না। সব থেকে হচ্ছে আমরা মায়েরা সবসময় বাচ্চাদের কাছে থাকি না, এক্স্যাক্টলি, তখন ওর মন থেকে ভেঙে যাবে। আচ্ছা, এইটা নিয়ে আমি একটা কথা বলবো, এত কিছুর পরও যখন তোর কলেজটা শুরু হবে, কাউন্সেলিংটা হবে, ঠিক তার আগে একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে আমাদের অভয়ের ঘটনাটা। এবং গোটা পশ্চিমবঙ্গতে একটা মানে মেডিকেল ফ্র্যাটার্নিটিতে শুধু নয়, মানে পুরো পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা মানে কি বলবো, ভয় ভীতি বল, মানে একটা অন্যরকম একটা অনুভব তৈরি হলো। তো সেই সময়ে দাঁড়িয়ে আরজি কর মেডিকেল কলেজ, তো সেটাকে তুই অপশন হিসেবে চুজ করেছিলিস যে না, চয়েস লিস্ট যখন হয় যে কোন কোন কলেজে তুমি ভর্তি হতে চাও, তুই আরজি করকে রেখেছিলিস। তো একবারও মানে তখন মনে হয়নি যে হচ্ছে যে মানে আরজি করকে রাখাটা ঠিক হবে কি হবে না? মানে সত্যি বলতে ভয় তো আমারও লেগেছিল, কিন্তু আমি প্রেগনেন্টের আপনাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতাম, তো ওখানে আপনারা ওই কাউন্সিলিং কিরকম ভাবে প্রেফারেন্স সাজাবো ওটার আপনাদের আমরা করে দিয়েছিলাম, তো আরজি কর দিয়েছিলাম আমরা, রাইট? তো ওখানে আমি ওটাকেই রেফার করেছিলাম। ঠিক। আর একটা ব্যাপার হলো, আমি যখন নিজের কাউন্সিলিং এ মেডিকেল সার্টিফিকেট ডক্টর থেকে আমি সাইন করাতে যাই, ওনাকে আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম দিকে আরজি করকে কি রাখবো, তখন উনি বলেছিলেন যে দেখো এখন যে ঝামেলাটা হচ্ছে এটা সাময়িক, এটা এরপর পরে ঠিকঠাক হয়ে যাবে, তো তুমি ওটা রাখতে পারো। তো বেসিক্যালি তুই দু জায়গা থেকে সাহস পেয়েছিলিস, সেটা খুব ভালো ব্যাপার। প্রেপার থেকেও পেয়েছিলিস, এবং এট দ্য সেম পয়েন্ট অফ টাইম যে তোর সাইন করেছিল তার থেকেও তুই সাহস পেয়েছিস। তো ফাইনালি আরজি কর যে নিলি, এবার প্রায় তোর বেশ কয়েকটা মাস ক্লাস করে ফেলেছিস এখন। তো এই মুহূর্তে কি মনে হচ্ছে যে তোর ঠিক ডিসিশন ছিল না ভুল ডিসিশন ছিল? আমি তো মনে করি ঠিক ডিসিশন। কোনো পরিস্থিতি এরকম হয় না মানে যেটা দেখে মনে হয় সিনিয়ররা থ্রেট দিচ্ছে, প্রফেসররা থ্রেট দিচ্ছে? না না, থ্রেট এখন থ্রেট কালচার শব্দটা আমরা শুনে শুনে বেশ পরিচিত আছি, তো সেই জিনিসটা কি আরজি করে হচ্ছে? না, এখন অবধি তো আমি দেখিনি হতে। এই যে আরজি করে সবসময় এরকম করে যাচ্ছিস, তো সিআরপিএফ, বিএসএফ বা এই ধরনের যারা আছে এখন, পুলিশ প্রচুর মাঝে মাঝে সিবিআই ভিজিট করে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ভয় লাগে যে কলেজে এত পুলিশ, মানে এরকম কলেজ তো নিশ্চয়ই বলতে মানে কলেজে তো আমি এমনি দেখি, আমাদের মানে বিল্ডিং এ ঢুকতে গেলে মানে সিআরপিএফ কে দেখি সকালে বিকালে সবসময় সিআরপিএফ দেখছি। তো দেখতে দেখতে এখন আর সেরকম কোনো ভয়টা লাগে। আচ্ছা, একটা জিনিস আমাকে তুই বল, যে এই যে কলেজে সিনিয়ররা ইন্ট্রো নিচ্ছে, ইন্ট্রো বলতে আমাদেরকে সত্যি বলতে খালি নাম আর ঠিকানা জিজ্ঞাসা করেছিল, তাও আবার মাসে এরকম না একজন করে জিজ্ঞাসা। এত কিছু ঘটনার পর রিস্ক নিচ্ছে না, এমনিতে আগের বছর যা ঘটনা ঘটেছে। আচ্ছা, এটা নিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা পেরেন্টস হিসেবে চিন্তিত হননি যে ও প্রথম যখন এরকম মানে সবাই তো ধরুন না বলছে, গোটা পাড়া প্রতিবেশী সবাই বলছে না আরজি কর নিও না, আরজি কর দিও না, ছেলেকে পাঠিও না, এরকম একটা ব্যাপার চলছে, সেই সময় আপনি আরজি করেই ওকে পাঠিয়েছেন এবং ও নিতে চেয়েছে বলে পাঠিয়েছেন ডেফিনেটলি। আমি যেমন রিচিককেও চিনি, রিচিকেও আমাদের স্টুডেন্ট, ও গেছে আরজি করে, ওকেও আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম। তো আমি একটা কথা বলবো যে আপনাদের মানে আপনারা কি ভেবে মানে মানে আপনারা কি ভেবেছিলেন মানে যখন ওকে পাঠালেন? মানে এখন তো ঠিক আছে, এখন আপনি বুঝতে পেরেছেন যে ঠিক আছে যা করেছি ভালোই করেছি, কোনো ভুল ডিসিশন হয়নি, কিন্তু তখনও তো একটা কিছু মানসিকতা থাকবে। কি ভেবে ভেবেছিলেন যে না আরজি করে গেলেও ছেলের কোনো অসুবিধা হবে না? ওর মেডিকেল সার্টিফিকেট আনার জন্য আমি ওর সঙ্গে গিয়েছিলাম, তখন ও প্রশ্নটা হঠাৎ করে তাকে জিজ্ঞেস সাময়িক, এটার পরে আমি ওই ডাক্তারবাবুর কথাটা বিশ্বাস করেছিলাম। আচ্ছা, সেকেন্ড যখন ভর্তি করতে গেলাম, প্রথম দিন আমার যেতে দেরি হয়ে গিয়েছিল, তার জন্য প্রথম দিন আমাদেরকে টোকেন দিয়ে দিয়েছিল, কিন্তু ভর্তি করতে পারিনি, সেকেন্ড দিনে ভর্তি করেছি, টাকা পয়সা প্রথম দিন জমা দিয়ে দিয়েছি।
তা প্রথম দিন তখন সিনিয়র যে যারা মেনটেন্স করছিলেন, যে সমস্ত স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, তারা শুধু একটাই মানে গার্জিয়ান হোক স্টুডেন্ট হোক তাদের একটাই বলছে যে এই কলেজে জিরো র্যাগিং। যদি কেউ কোন রকম কিছু ভাবে তোমাকে কত মানে বলে, তাহলে তুমি আমাদেরকে এসে জানাবে, আমরা তোমাকে সেভ করবো, মানে জিরো র্যাগিং। অ্যাডমিশন দেখুন, অ্যাডমিশন ডেতে গিয়ে অ্যাডমিশন করাবেন কি করাবেন না সেটা তো পরের জিনিস ছিল। ও যখন আপনাকে চয়েস লিস্টে, হ্যাঁ পরের জিনিসটা, তখন আপনি চাইলে ওটাকে মানে ছেড়ে দিতেই পারতেন, তখন আপনার কাছে অপশন ছিল। কিন্তু চয়েস লিস্টে যে দিচ্ছে, চারিদিকে সবাই না বলছে, তোকে তো নিশ্চয়ই অনেকেই তো বলেছে যে আরজি করে ভর্তি হোস না, যখন তুই আমাকে বলছিলিস। তো সেই সময় মানে যখন চয়েস লিস্টে দিচ্ছে, আমি এরকমও পেরেন্টস জানি যারা হচ্ছে চয়েস লিস্টে দিতে দেয়নি যে তুই আরজি করে যাবি না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা যে যখন করলেন, তখন মনের মধ্যে সাহসটা ছিল না? সে সাহসটা ছিল আমাদের যে ছেলে ম্যানেজ করে নিতে পারবে, যাই হোক না কেন আমার ছেলে ম্যানেজ করে নিতে পারবে। আচ্ছা, তোকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো। যবে থেকে অভয়ের ঘটনাটা ঘটেছে, সেই তারপর থেকে কিন্তু একটার পর একটা মানে প্রতিবাদ চারিদিকে চলেছে, আরজি করে তো চলেইছে। তো তুই এই জিনিসটাতে কিভাবে পার্টিসিপেট করেছিলিস, বা কতটা তোর এখানে সাপোর্ট ছিল, প্রেজেন্ট কিরকম ছিলিস, মানে কি কি করেছিস তুই এখনো পর্যন্ত? সত্যি বলতে যেদিন অ্যাডমিশন হয়ে আমি আসলাম, ঠিক মানে প্রথম দিন, মানে অ্যাডমিশন হয়নি, কালে যেটা বললো টোকেনটা নিয়ে চলে এলি, সেদিন এসে আমাদের পাড়ায় একটা মিছিল বেরিয়েছিল। হ্যাঁ, সেই মিছিল আমি পুরোটা হেঁটেছিলাম। আমাদের একজন সিনিয়র দাদাও আছে, তিনি ওখানে ছিলেন, তো ওনাদের সাথে পুরো পাড়ায় হেঁটেছিলাম। তারপর আমাদের মাঝে মাঝে এরকম কর্মসূচি কলেজ থেকে কি বলে আয়োজন করা হয়। আচ্ছা, সো বেসিক্যালি এই মানে এই যে এখনো যে ধর চলছে, মানে এখনো তো প্রতিবাদ বা বিচার সেরকম ভাবে, মানে প্রতিবাদ চলার একটা কারণ হচ্ছে যে প্রতিবাদ চলছে, বিকজ বিচারটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি পেলাম না, ঠিক জানতে পারলাম না যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই দিনটায়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কলেজে যে বাতাবরণ রয়েছে, মানে কলেজে যেরকম কিরকম বাতাবরণ রয়েছে, মানে কলেজ কিভাবে অ্যাকসেপ্ট করছে জিনিসটাকে, মানে কলেজের ছাত্রছাত্রীরা তারা কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে? সত্যি বলতে জিনিসটা তো মন থেকে কেউই মেনে নিতে পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে তার প্রতিবাদেই অনেক কর্মসূচি আমাদের এখনো চলছে। আচ্ছা অহিন, তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ছাত্র থেকে শুনলাম যে এখন প্রেয়ার্স মিট বলে কিছু আয়োজন করা হচ্ছে জিকর মেডিকেল কলেজে। তো এই প্রেয়ার্স মিটটা কি? প্রেয়ার মিট হলো যে মানে আমরা ক্যাম্পাসে তখন যত ছাত্রছাত্রীরা আছি, তখন আমাদের প্রোটেস্ট মঞ্চ বলে একটা জায়গা, প্রোটেস্ট মঞ্চ, তো তার সামনে এসে বা ক্রাই অফ দ্য আওয়ারের সামনে এসে আমরা ওখানে একটা প্রেয়ার মিট অ্যারেঞ্জ করি। ওখানে কবিতার মাধ্যমে বা গানের মাধ্যমে বা কোনো বক্তৃতার মাধ্যমে আমরা চেষ্টা করি যে যাতে এই যে প্রতিবাদটা চলছে এটাকে আমরা জাগিয়ে রাখার। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, এটা প্রসঙ্গে আমার মানে জিজ্ঞেস করা রয়েছে, সেটা হচ্ছে যে হস্টেল, এটা তো একটা সেগমেন্ট গেল ডেফিনেটলি, যে এই ঘটনাগুলো ঘটছে। বন্ধুরা এখন ফোন যখন করে, যখন তোকে জিজ্ঞেস করছে তুই কোন কলেজে পড়িস, তুই বলছিস আরজিকর মেডিকেল কলেজে পড়িস, তখন কোনো বন্ধু এরকম মানে বলে না যে হচ্ছে তুই আরজিকর কেন নিলি, এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করে না? এটা সত্যি বলতে যখন প্রথমবার আমার অ্যালার্ট হয়েছিল আরজিকর, তখন মানে বন্ধুরা তো জেনে গেছিল যে আমার আরজিকর অ্যালার্ট হয়েছে। একটা বন্ধু আমার মানে পার্সোনালি মেসেজ করেছিল, ভাই আরজিকর নিস না, অন্য কলেজ নিয়ে নে। তো তখন এবার আমার তো অ্যালার্ট হয়ে গেছে, তো তারপর আমি নিয়ে নিয়েছিলাম, আমি অত ভাবিনি। তো আমি বলবো এখন মানে সেরকম কোনো অসুবিধা। তুই তো বললি যে কোনো তুই রিয়েলাইজই করিসনি, মানে থ্রেট কালচার বা এই ধরনের কিছু তুই এখনো পর্যন্ত কিছু রিয়েলাইজ করিসনি, এরকম ধরনের কিছু সম্মুখীন তুই হোসনি। আচ্ছা, এবার একটা কমপ্লিটলি অন্য ধরনের কথাবার্তা আমি তোর সাথে কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে ধর এই যে একটা নতুন মেডিকেল কলেজ, সেখানে ক্যাডাবেরি কোথ, সেখানে হচ্ছে হোয়াইট কোট সেরেমনি, প্রথমবার গলায় স্টেথোস্কোপ পরা, এই জিনিসগুলো কেমন এক্সাইটিং ছিল তোর কাছে? জিনিসটা সত্যি বলতে প্রচন্ড এক্সাইটিং ছিল। যেমন প্রথমবার ডাইসেকশন হলে যাওয়া, ক্যাডাভার দেখা, তারপর হিমাটোলজি প্র্যাকটিক্যালি আঙ্গুল ফোটানো, তো একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাচ্ছি। তারপর ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামে গিয়ে পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করা, আর তারপর কি বলে স্টেথোস্কোপ, তো আমি বলবো যে আমাদের প্রেপমেট থেকে দেওয়াই হয়েছিল জয়তুতে। হ্যাঁ, জয়তুতে। আচ্ছা, ওটা তো আমার কাছে একটা আলাদাই মেমোরেবল জিনিস হয়ে আছে। সো স্টেথোস্কোপ তুই প্রেপমেট থেকে প্রথম পেয়েছিলিস, বাকি জিনিসগুলো যখন প্রথম আরজিকর মেডিকেল কলেজে তুই করলি, তো তোর কাছে একদমই এটা খুবই এক্সাইটিং ছিল যেটা তুই বলছিস। এই প্রসঙ্গে আমি আর একটা জিনিস আমি তোর থেকে জানতে চাইবো, ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম, সবারই কিছু না কিছু ওখানে মেমোরেবল ঘটনা থাকে। এর আগে যখন রেনেসা এসেছিল, ও একটা নিজের মেমোরেবল ঘটনা শেয়ার করেছে, ফানি, খুবই ফানি একটা ইনসিডেন্ট শেয়ার করেছে। তোর কি এরকম কোনো ফানি বা স্কেরি কোনো ঘটনা আছে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম রিলেটেড? একটা ফানি ছিল যেটা রিসেন্টলি হলো,
যে আমরা গেছিলাম তো ওখানে প্যালার চেক করতে হয়। আচ্ছা তো এবার সিনিয়র দাদারা থাকে গাইডেন্সের জন্য, তো দাদা আমায় শেখালো কি করতে হয়। তো আমি তারপর এবার চেক করলাম, তো দেখলাম না ঠিক আছে, হাত দেখলাম, জিভ দেখলাম, চোখ দেখলাম না ঠিক আছে। তখন সাইড থেকে হঠাৎ করে দাদা বলে, এই দাঁড়া এর মনে হচ্ছে জন্ডিস আছে বলে, তারপর দেখলো হাত দেখা, হ্যাঁ, তারপর জিভ দেখা বলছিল। তখন দেখছে যে না একটু হলদে হলদে আছে, তারপর যে চোখটা দেখতে যাচ্ছে, তখনই সাইড থেকে তার যিনি মা ছিলেন সে বলছে যে আরে ও তো কিছুক্ষণ আগে ভাত খেলো। তো বলছে এই তাহলে বাহাত দেখা, তখন তাকে যে নর্মাল, তখন বুঝলে যে ওটা ওই হলুদটা, ভাতের যে হলুদটা, সেই হলুদটাই দেখে মনে হচ্ছে যে জন্ডিস হয়েছে। বেশ ফানি, এবং এই ধরনের জিনিসগুলো ছোট ছোট কিছু মানে কি বলবো বেসিক বুদ্ধি দিয়ে কিছু জিনিস কোয়েশ্চেন করলেই দেখা যায় যে মানে যেটা আমরা ভাবি ডাক্তারিতে সেটা হয়তো নয়, অন্য একটা কিছু। আচ্ছা, এটা বলতে গিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা আরজি কার্ড নেবে কি নেবে না সেটা তাদের সিদ্ধান্ত। মানে তোর কথা শুনে, তোর কাছে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে তোর কি মেসেজ রয়েছে 2025-এ যারা নিট দিচ্ছে তাদের জন্য, যে যাতে করে, কারণ এই যে সময়টা এখন প্রায় জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে 3 মাস মতো বাকি আছে, 3 থেকে 3.5 মাস। এই সময়ে পড়াশোনাতে অনেক উথাল পাথাল হয়, এই সময় মনের মধ্যে উথাল পাথাল চলে, পড়াশোনার মধ্যে উথাল পাথাল চলে, র্যাঙ্কের লিস্টে উথাল পাথাল চলে, তো অনেক কিছু হবে অনেকের সাথে। তুই সেই মুহূর্তে মানে তোকে যদি বলি দুটো মোস্ট ইম্পর্টেন্ট টিপস যাতে করে একদম ঠিকভাবে এগিয়ে যেতে পারবে, তুই কি বলবি? আমি বলবো যে যে ফুল সিলেবাস মক টেস্ট গুলো হবে ওটা একদমই মিস করো না। সবাইকে এই প্রসঙ্গে বলে রাখি, যারা প্রেপারে মক টেস্ট দিতে চাও তাদের জন্য সেপারেট ইন্ডিভিজুয়াল মক টেস্ট দেওয়ারও স্কোপ রয়েছে। তোমরা প্রেপারে স্টুডেন্ট যারা রয়েছে তাদের সাথে তোমরাও হচ্ছে মক টেস্টে পার্টিসিপেট করতে পারো। মক টেস্ট অফলাইনও হয়, অনলাইন হয়, দুটো ভাবেই দেওয়া সম্ভব। হ্যাঁ বলছিলাম, আর যেটা মানে মার্কস তো পাবে, বা মার্কস কি পেলে তার থেকে বড় ইম্পর্টেন্ট হলো তুমি ভুল কি করেছো। এবার ভুল জায়গাটা তোমাকে আইডেন্টিফাই করে ওই জায়গাটা তোমাকে ঠিক করে নিতে হবে। ওকে, এটা একটা কথা বলবো। আর বলবো যে টিচার্সরা যা বলছে সেটাকে একদম ফলো করতে, কারণ টিচার্সরা এত বাচ্চাকে পড়িয়েছে, ওনারা অলরেডি অনেক এক্সপিরিয়েন্স, ওনারা জানেন কিভাবে কভার করতে। এক্স্যাক্টলি, ফুললি ফলো করা, মানে অনেক সময় বাচ্চারা ফলো করে, ধর কত 50% করলো, 50% করলো না, বাকি 50% নিজের মতো করলো, তার জন্য কিন্তু পড়াশোনার হয়তো যে গতিবিধিটা যে ওভারঅল সেটা কিন্তু ঠিক থাকে না। আর আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা পেরেন্টসদেরকে কি বলতে চাইবেন? মানে এই যে যখন পড়াশোনা করছে, 4টে মাস বাকি রয়েছে, পেরেন্টসদেরও তো কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আপনাদের কি মনে হয়, মানে কি করা উচিত? একটা পেরেন্টস এই সময় কিরকম ভাবে থাকা উচিত বাচ্চাদের জন্য? এই টাইমটা এখন তো কয়েক মাস, মানে সামনে পরীক্ষা এসেই গেল, 2-3 মাস হয়তো বাকি আছে। এই টাইমটা মানে বাচ্চাকে ফুললি সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা খুব বকাঝকা বেশি নাকি? না, বকাঝকা না, সাহস বাড়াতে হবে যে তুমি পারবে, তুমি পরীক্ষা দাও, তুমি পারবে। এই যে জিনিসগুলো যে বাচ্চা যদি এই সময় একটু ফাঁকি মারে, না সেটা তো লক্ষ্য করতে হবে। আমরা যখন মানে বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছি আমাদের মতো, তাদের সবসময় বাচ্চাদেরকে লক্ষ্য রাখতেই হবে, নিজেদেরকে ভুলে বাচ্চাদেরকে দিকে লক্ষ্য রাখতে হবে কি করছে না করছে। তো যাই হোক, ওটাই বলছি, ধরুন মাঝে মাঝে বাচ্চা হয়তো একটু ফোন দেখতে গেল বা কিছু করতে গেল, সারাদিন পড়েছে, সেই সময় তো শাসনও করছেন না, একটু আধটু, যেমন ওর ক্ষেত্রে ও যদি কোনো সময় করতো না, কিন্তু যদি একটু মাইন্ড ফ্রেশের দরকারও তো আছে, এটা সবসময় যদি পড়তে থাকে সেটাও তো। আপনি যেটা বলছেন ওকে সাপোর্ট করতে হবে, ওকে যেটাই করুক না কেন ওকে সাপোর্ট করতে হবে। আপনি কি বলবেন? মেন্টাল সাপোর্টটা খুব জরুরি। অনেক সময় এই টাইমে বাচ্চারা কি করে, হয়তো কোনো একটা এক্সাম দিতে তার একটু অসুবিধা হয়েছে, নাম্বারটা একটু কমে গেছে, তখন বাচ্চারা কিন্তু খুব মানে ইয়ে করে নিজেরাই হচ্ছে চলে আসে। তখন মেন্টাল সাপোর্টটা দেওয়া লাগে মেন, যে তোমার এটা হয়েছে, মানে তোমার এটা তো ফাইনাল নয়, হ্যাঁ, সুতরাং তুমি এখানে যে ভুলটা করেছো সেই ভুলটা শুধরে নিতে আগে এই যে এগিয়ে যাও, না হলে বাচ্চারা ওভার থিঙ্ক করে। এই সময় বাচ্চারা না, ওদের কাছে ভাবে নিটটাই যেহেতু মানে সবকিছু, তো এটাও খুব খারাপ জিনিস যে হচ্ছে একটা এক্সাম, মক এক্সামসে কিছু মক এক্সাম দিতেও হবে, এরকম না যে এক্সাম দিতে পারবো না, মক এক্সাম দিতেও হবে, কিন্তু সেই এক্সাম দিয়ে রেজাল্টটাকে নিয়ে পড়াশোনাটা বেশি করে করতে হবে, দেন হচ্ছে আকাশ পাতাল ভাবার থাকে। কারণ আদারওয়াইজ সবাই হয়তো মানে এটা ভাবছে যে এটা কি হবে, ওটা কি হবে, এরকম ভাবছে, একটা ওভার থিঙ্ক করছে, আমার রেজাল্ট কিরকম খারাপ আসবে, ওটা না ভেবে প্রথম কথা হচ্ছে আমার যেটা মানে ইয়ে আছে, পিছিয়ে আছে, আমি সেটাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওটাকে কভার করতে হবে। হ্যাঁ, এটা কভার করতে হবে, এবং তার জন্য প্যারেন্টসদের সবসময়ের জন্য একটা মেন্টাল সাপোর্ট, যে আমরা তোমার জন্য আছি, তুমি পড়ে সেই সাহসটা নিয়ে বাচ্চারা পড়তে পারে। হ্যাঁ, তুমি পড়ে তোমার হবে, কেন হবে না, ধৈর্য ধরে পড়লে হবেই হবে। ঠিক, ধৈর্য, পেশেন্স। সো ধৈর্য অর্থাৎ পেশেন্স
এই সময় সব থেকে ইম্পর্টেন্ট। আর এই 3 মাস 4 মাস বাকি রয়েছে, সবাই খুব মন দিয়ে ধৈর্য সহকারে পড়ো, আর প্রত্যেকটা কথা যেরকম অহিন বললো সেটাকে ফলো করার চেষ্টা করো। আর যারা পেরেন্টস রয়েছেন তাদেরকেও বলবো, তাদের উদ্দেশ্যে যে কথাগুলো অহিনের প্যারেন্টস বললেন আপনারাও ফলো করার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার স্টুডেন্টসও সাকসেস পাবে।